ফিজিওথেরাপি চিকিৎসকরা কি চিকিৎসা করে এটা একটা কমন ব্যাপার, অনেকেই জানেন না। এইটা একটা ব্যাপার যা সাধারণ মানুষের অনেকের অবগত নেই যে ফিজিওথেরাপি চিকিৎসকরা সাধারণত কি নিয়ে কাজ করে, কি রোগ নিয়ে কাজ করে, তো কি সমস্যা নিয়ে কাজ করে। তো এই নিয়ে আজকে আলোচনা করব। তাহলে আপনি বুঝতে পারবেন যে কি সমস্যা হলে, বিশেষ করে যারা নন মেডিকেল পারসন, সাধারণ মানুষ যারা, তো বুঝতে পারবেন যে কি সমস্যা হলে আপনারা প্রথমেই ফিজিওথেরাপি চিকিৎসকের কাছে যাবেন। এক কথায় বলতে আমাদের মাস্কুলোস্কেলিটাল পেইন, হাড্ডি মাংসের যে ব্যথা, এই একটা ব্যাপার। আরেকটা হচ্ছে প্যারালাইসিস, অর্থাৎ যে কোনো ধরনের প্যারালাইসিসের ক্ষেত্রে আপনি ফিজিওথেরাপি চিকিৎসকের কাছে যাবেন। তাহলে দুইটা জিনিস পেলাম, একটা হচ্ছে ব্যথা, মাস্কুলোস্কেলিটাল পেইন, হাড্ডি মাংসের ব্যথা, আর একটা হলো প্যারালাইসিস। প্যারালাইসিস মুখ বাঁকা হয়ে যাওয়া, স্ট্রোক করা, তারপরে জিবিএস, এরকম অনেক কন্ডিশন আছে। তো এই নিয়ে আজকে কথা বলবো। অনেক গবেষকরাই বলে থাকেন যে মাথা ব্যথার 70% কারণ হলো ঘাড়। তো এটাকে আমরা বলি সার্ভাইকোজেনিক হেডেক। এই জন্য মাথা ব্যথার জন্য আমরা যদি ঘাড়ের চিকিৎসা করি তাহলে মাথা ব্যথা কমে যাবে। আরেকটা ব্যাপার, আমাদের শরীরে ম্যাক্সিমাম পেইনটাই হয় ধরেন 80 to 90 বা 95% পেইন সাধারণত হচ্ছে মেকানিক্যাল পেইন বা আরও বেশি। মেকানিক্যাল পেইন হচ্ছে হাড্ডি মাংসের পেন, আমাদের দীর্ঘদিনের বাজে অভ্যাস, বাজে পোশ্চার, বাজেভাবে বসে থাকা, একই কাজ রিপিটেড করা, এইসব কারণে আমাদের ব্যথাগুলো হয়। সেটা হচ্ছে মেকানিক্যাল পেন। এই মেকানিক্যাল পেইনের ক্ষেত্রে আমাদের এক নাম্বার পছন্দ হলো, এক নাম্বার চয়েস হবে ফিজিওথেরাপি চিকিৎসক। কারণ এটার ক্ষেত্রে ওনারাই আপনাকে সবচেয়ে বেশি হেল্প করতে পারবে, সবচেয়ে বেশি সহযোগিতা করবে, দ্রুত ব্যথাটা কমে আনতে পারবে আফটার একটা ভালো অ্যাসেসমেন্ট, ডায়াগনোসিস এবং প্রবলেম লিস্ট তৈরি করার পরে উনি সুন্দর করে আপনাকে ট্রিটমেন্ট দিতে পারবে। ওকে, মাথা ব্যথার পরে আমরা ঘাড় ব্যথা হলো আমরা ফিজিওথেরাপি চিকিৎসকের কাছে যাব। তারপরে হলো শোল্ডার জয়েন্টে ব্যথা, এলবো জয়েন্টে ব্যথা, এই রিস্ট জয়েন্টে ব্যথা, আঙ্গুলে ব্যথা, তারপরে ওই সেম দুই পাশে একই। আর হলো আপনার পিঠে ব্যথা, কোমর ব্যথা, তারপর হিপ জয়েন্টে ব্যথা, তারপর হাঁটুতে ব্যথা, অ্যাঙ্কেল জয়েন্টে ব্যথা, এই তারপর হলো যে কোনো মাসেল পেন, মাসেলে আপনি কোনো কারণে ব্যথা পেয়েছেন, বাড়ি খেয়েছেন, টান লেগেছে, মোচড় লেগেছে, মাসেল পুল করেছে, এটার জন্য আপনি ফিজিওথেরাপি চিকিৎসকের কাছে যাবেন। তারপর আপনি স্পোর্টস ইনজুরি, আপনি খেলতে গিয়ে পড়ে গিয়েছেন, খেলতে গিয়ে একটা ব্যথা পেয়েছেন, চোট পেয়েছেন, হয়েছে, আপনি এটার জন্য স্পোর্টস ফিজিওথেরাপি বলি এটাকে আমরা, এটার জন্য আপনার ফিজিওথেরাপি চিকিৎসকের কাছে যেতে পারেন। আরেকটা ব্যাপার হলো যে কোনো অপারেশনের আগে এবং পরে ফিজিওথেরাপি চিকিৎসা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাদের হার্টে অপারেশন হয় তাদের ক্ষেত্রে, আরও অন্যান্য ক্ষেত্রে কিন্তু ফিজিওথেরাপি চিকিৎসা প্রয়োজন। এই যে আমাদের তো এই পেশেন্টগুলো যারা অপারেশনের পরে আইসিইউতে থাকে তাদের কিন্তু ফিজিওথেরাপি প্রয়োজন। আমরা যখন কোথাও পড়ে যাই, ফ্র্যাকচার হয়, বোনসের মধ্যে যখন কোনো ফ্র্যাকচার হয় হাতে বা পায়ে, তারপরে আমরা কি করি, ওজন ফ্র্যাকচার হওয়ার সাথে সাথে আমরা অর্থোপেডিক্সের কাছে যাই। উনি আপনার যদি অপারেশন লাগে অপারেশন করে, এক্সটার্নাল ফিক্সেশন করে, অর্থাৎ প্লাস্টার বা কিছু করে দেয়, তাহলে আপনার ওই সময়ে ওনার কাছ থেকে আপনি সরাসরি ফিজিওথেরাপিস্টের কাছে চলে যাবেন। উনি আপনাকে আপনার যে মাসেলগুলো আছে, মাসেলগুলো অনেকদিন প্লাস্টার করলে সাধারণত হাড্ডির জন্য প্লাস্টার করা হয়, কারণ বোনসটা যখন রেস্টের মধ্যে থাকে তখন মাসেলগুলোও কিন্তু রেস্টে থাকে। ফলে যখন 45 দিন বা 6 সপ্তাহ 7 সপ্তাহ যখন মাসেলগুলো রেস্টে থাকে তখন মাসেলগুলোর কিন্তু অনেক ক্ষতি হয়ে যায়, কারণ তার ফাংশনিং কাজটা থাকে না। তো ফিজিওথেরাপি চিকিৎসক আপনাকে বলে দেবে যে প্লাস্টার করা অবস্থায় কিছু মাসেলের কাজ আছে যা আপনার এই ফ্র্যাকচারের কোনো ক্ষতি না করে আপনি সেখানে ট্রিটমেন্ট করাতে পারবেন, মাসেলগুলোকে ভালো রাখতে পারবেন। তো এই ক্ষেত্রেও ফিজিওথেরাপির ইম্পর্টেন্ট ভূমিকা। আরেকটা ব্যাপার হলো প্লাস্টার খোলার সাথে সাথে আপনি চিকিৎসকের কাছে যাবেন, অর্থাৎ আপনার হাড্ডিটা জোড়া লেগে গেছে, এখন আপনার প্লাস্টার খুলেছেন, এখন ওখানে কিছু সেকেন্ডারি কমপ্লিকেশন তৈরি হয়, অর্থাৎ মাসেল শুকায় যায়, কোথাও ফুলা থাকে, কোথাও আপনি মুভ করতে পারেন না, মাসেল পাওয়ার কমে যায়, ব্যালেন্স পান না, দাঁড়াইতে পারেন না, ভর দিতে পারেন না, বা হাতে হলে ওই হাতে কাজ করতে পারেন না, হাত মেলতে পারেন না, খুলতে পারেন না, পায়ের ক্ষেত্রেও তাই। আর জয়েন্ট পুরোটা খুলতে পারেন না, বন্ধ করতে পারেন না, মানে ফ্লেকশনের এক্সটেনশন করতে পারেন না, অর্থাৎ জয়েন্টের মুভমেন্ট নাই, মাসেলের ফাংশন নাই। তো এগুলোর জন্য আপনি সাথে সাথে ফিজিওথেরাপি চিকিৎসকের কাছে চলে যাবেন। ও ফিজিওথেরাপি এমন একটা চিকিৎসা যেটা সারা বিশ্বে এবং বাংলাদেশে এবং WHO স্বীকৃত। এটা কোনো এরকম চিকিৎসা না, এটা হচ্ছে সম্পূর্ণ সায়েন্টিফিক, গবেষণালব্ধ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত, প্রায় সারা বিশ্বের সব দেশেই একটা স্বীকৃত চিকিৎসা। এটা কোনো এরকম চিকিৎসা না যে এটার জন্য কারো রেফার করতে হবে বা এটা মাস্ট না, আপনি নিজেই সরাসরি চাইলে যেতে পারেন। রেফারও কেউ করতে পারে চাইলে, যে কেউ রেফার করতে পারে ফিজিওথেরাপি চিকিৎসকের কাছে, আবার আপনি সরাসরি নিজেও ডাইরেক্ট তার কাছে চলে যেতে পারেন, বুঝছেন। অর্থাৎ রেফারেল করলে অসুবিধা নেই, কিন্তু রেফারেল না করলেও কোনো সমস্যা নেই।
সো আপনি এটা হচ্ছে অটোনোমাস প্রফেশন, উনি আপনাকে নিজে বাংলাদেশের আইন এবং সারা বিশ্বের আইন অনুযায়ী ফিজিওথেরাপি চিকিৎসক নিজে তার কাছে আপনি যেতে পারেন ফার্স্ট কন্টাক্ট হিসাবে। উনি আপনাকে দেখবে, হিস্ট্রি নেবে, অ্যাসেসমেন্ট করবে, ট্রিটমেন্ট দিবে, ডায়াগনোসিস করবে, রেফার করবে, ইভ্যালুয়েশন করবে, সব কিছু উনি নিজে করতে পারে এই ফিজিওথেরাপি চিকিৎসার যতটুকু প্রয়োজন। তো এই জন্য কে রেফার করলো কে না করলো আপনি তার কাছে একটু সাজেশনের জন্য যেতে পারেন, কারণ ফিজিওথেরাপি চিকিৎসক একমাত্র হাড্ডি এবং মাংস নিয়ে কাজ করে, বিশেষ করে শুধু জয়েন্ট এবং মাংস। হাড্ডির সার্জারি লাগলে অর্থোপেডিক্স উনি সার্জারি করবেন, অর্থোপেডিক সার্জনরা, কিন্তু আপনার মাসেলের ব্যথা, জয়েন্টের ব্যথা এগুলোর জন্য ফিজিওথেরাপি চিকিৎসক কাজ করে, মাসেল শুকায় গেছে এটার জন্য। তো এই জন্য বললাম যে প্লাস্টার খোলার পরে আপনি ফিজিওথেরাপি চিকিৎসকের সাথে যত দ্রুত সম্ভব যোগাযোগ করুন, তা না হলে আপনার জয়েন্টটা ওই অবস্থায় শক্ত হয়ে যাবে, আপনি আর পুরোপুরি খুলতে পারবেন না অথবা বন্ধ করতে পারবেন না। এই জন্য এটা দিয়ে দেরি করা ঠিক না। তারপরে আপনাকে বলেছি বিভিন্ন আরও অনেক অপারেশন আছে যেগুলোর ক্ষেত্রে ফিজিওথেরাপি চিকিৎসা লাগে। ইভেন আপনারা জানেন যে চেস্ট ফিজিওর ক্ষেত্রে ফিজিওথেরাপি অনেক গুরুত্বপূর্ণ। আমরা যদি চেস্ট ফিজিওথেরাপি দেই অনেক রোগীর কোনো ওষুধই লাগে না, অনেক পেশেন্টের অনেক ভালো হয়ে যায় আপনার শুধু চেস্ট ফিজিওথেরাপির মাধ্যমে, অর্থাৎ লাংসের কমপ্লিকেশনসটা অনেক কমে যায় চেস্ট ফিজিওথেরাপির মাধ্যমে। তারপর আমরা যখন অপারেশন করে বা সার্জারি করে যারা পোস্ট অপারেটিভ আইসিইউতে থাকে তাদের চেস্ট ফিজিওথেরাপি দিতে হয় যত দ্রুত সম্ভব। অর্থাৎ একজন ফিজিওথেরাপি চিকিৎসক উনি নির্ধারণ করবেন যে পেশেন্ট আইসিইউতে আনকনসাস আছে, কনসাস আর সেমি কনসাস যেভাবে আছে ওই অবস্থায় তাকে ফিজিওথেরাপি চিকিৎসা দিয়ে থাকেন, তার কন্ডিশন অনুযায়ী, তার সিচুয়েশন অনুযায়ী ওভাবে উনি অ্যাসেসমেন্ট করে উনি সুন্দর একটা চিকিৎসা দেবেন। যত আর্লি চিকিৎসা শুরু করবে আপনি তত দ্রুত ইমপ্রুভ করতে পারবেন। যেমন আমরা মুখ বাঁকা হয়ে যাওয়া বেলস পালসির ক্ষেত্রে বলি যে আমরা 4 সপ্তাহ 6 সপ্তাহের মধ্যে এটা ভালো হয়ে যায়, কিন্তু ফিজিওথেরাপি না নিলে অনেক সময় প্রবলেম থেকে যায়। এই জন্য আমরা 4 থেকে 6 সপ্তাহ মানে প্রথম দিক থেকে 4 থেকে 6 সপ্তাহ একটানা ফিজিওথেরাপি নিলে রেজাল্ট অনেক ভালো পাওয়া যায়। এই জন্য আপনারা এই ব্যাপারগুলোকে সচেতন থাকবেন। আরও অনেক কন্ডিশন আছে যেখানে ফিজিওথেরাপি লাগে, যেমন জন্মের পর অনেক শিশু প্রতিবন্ধী হয় বা অনেক সমস্যা নিয়ে জন্মায়, বা পা বাঁকা, হাত বাঁকা, চলতে ফিরতে দাঁড়াইতে পারে না, বসতে পারে না, হাঁটতে পারে না, নানান কমপ্লিকেশনস। এই যে এখানে ট্রডিগোলিস হয়, ঘাড় বাঁকা থাকে, অনেকের আর্টস পালসি হয়, হাত হয়ে থাকে। তারপর আপনার আরও অনেক কন্ডিশন আছে যা ফিজিওথেরাপি যত তাড়াতাড়ি শুরু করবেন তত তাড়াতাড়ি আপনি সুস্থ হবেন। এই জন্য ফিজিওথেরাপিটা আপনারা ফার্স্ট প্রায়োরিটি মনে করে অনেক ক্ষেত্রে, ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা এই কন্ডিশনগুলো আমি বললাম এগুলো ফার্স্ট প্রায়োরিটি মনে করে আপনার চিকিৎসা শুরু করলে রেজাল্ট ভালো পাবেন। আপনারা যদি এমন সময় আসলেন তখন ডিফর্মিটি হয়ে গেছে, তখন আমাদের অনেক কিছুই করার থাকে না, ফিজিওথেরাপি চিকিৎসা করা তখন অসহায় হয়ে থাকে। তো এই আরও অনেক কন্ডিশন আছে যেগুলো আমি আজকে বললাম না, নিশ্চয়ই অন্য কোনো ভিডিওতে বলবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।